এসালামের দোসরদেরকে ইসলামী ব্যাংকের সাথে কোনোভাবে সম্পৃক্ত করা যাবে না এবং এটা গ্রাহকরা কোনোভাবে মানবে না। আমরা আশা করি আমরা স্বরাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের কাছে কোনো দাবি করে লাভ নেই। আমরা মনে করি গতকাল সংসদে মাননীয় স্পিকার যেভাবে ইসলামী ব্যাংক নিয়ে তারা মিথ্যাচার করছেন, তাদেরকে যেখানে জাতীয় সংসদে থামিয়ে দিয়েছেন এবং তাদেরকে তিনি নিন্দা করেছেন, আমরা মনে করি এখন শুধুমাত্র ইসলামী ব্যাংকে রক্ষা করতে পারে একমাত্র বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি গণতান্ত্রিক সরকারের প্রধান, তিনি একমাত্র ইসলামী ব্যাংকের গ্রাহকদেরকে আস্থা ফিরিয়ে আনার ক্ষেত্রে, ইসলামী ব্যাংকে রক্ষা করার ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগেই গ্রাহকরা আস্থা ফিরে পাবে। এটা হচ্ছে আমাদের শেষ ভরসার স্থল। আমার অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তারা যেহেতু এসালামের দোষর হিসেবে তারা ইতিমধ্যে সংসদে মিথ্যা বক্তব্য দিয়েছে, তাদের উপর আমরা আশ্বস্ত করতে পারছি না। আমাদের আশাকাঙ্ক্ষার স্থল হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্পিকার আপনারা উদ্যোগ গ্রহণ করবেন, যাতে কি একটি সুন্দর ব্যাংক ব্যবস্থা এবং একটি যে পেরেশানি মুক্ত যে গ্রাহকরা আজকে আর্থিক অসচ্ছল অবস্থায় আর্থিক কষ্টে আছেন, গ্রাহকদের আমানত ফেরত দেওয়া যাচ্ছে না, এই ক্ষেত্রে ব্যাংক একটি স্বাভাবিক অবস্থায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে ব্যাংকিং সেক্টরকে আগামী দিনে এসালামকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে এসালামের আপনারা দেখেছি কত দুঃখজনক ঘটনা। গত পরশু এসালামের বৃহস্পতিবারে এসালামের আপন ভাই চট্টগ্রামের আদালতে হাজির হয়েছে, অথচ সে একজন ব্যাংক ঠেকর দূষর, তাকে এখনো কিভাবে সে বাংলাদেশের আদালতে এখনো হাজিরা দেয়, এটা আমরা আজকে সরকারকে জানতে চাই। অবিলম্বে এসালামের ভাই যিনি সবাই পলাতক যে বাংলাদেশে আছে, তাকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। আমরা এই সপ্তাহ দেখবো, এই সপ্তাহের মধ্যে যদি একটি সৎ, যোগ্য, দেশপ্রেমিক, ইসলামী অনুশাসন মেনে চলে এরকম পরিচ্ছন্ন ব্যক্তি নিয়ে ইসলামী ব্যাংক পরিচালনা পরিষদ গঠন করা না হয়, তাহলে আমরা এক সপ্তাহ প্রস্তুতি নিয়ে আমরা বাংলাদেশের ইতিমধ্যে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৬৬টি জেলায় জেলা কমিটি গঠন করা হয়েছে। ইসলামী ব্যাংকের যে ৩৫০র মতো শাখা রয়েছে, শাখা কমিটিগুলো ভিত্তিক গ্রাহক সমাবেশ, গ্রাহক কমিটি গঠন করা হয়েছে। সমস্ত কমিটিকে নিয়ে আমরা ঢাকা অভিমুখে লং মার্চ ঘোষণা করা হবে এবং সেটার প্রস্তুতি চলছে এবং সেদিন আমাদের মূল স্টেজ থাকবে ইসলামী ব্যাংক প্রধান টাওয়ারের সামনে এবং এটার ব্যাপ্তি ঘটবে সচিবালয়ের সামনে, এটার বিস্তৃতি ঘটবে বাংলাদেশ ব্যাংকের সামনে এবং সেদিন আমরা পুরো ঢাকা শহর এবং পুরো ব্যাংক মতিঝিল পাড়া আমরা সেদিন পুরো অবরুদ্ধ করে দিয়ে আমাদের দাবি আদায় না করা পর্যন্ত আমরা ইসলাম মতিঝিল চত্বর থেকে আমরা ছেড়ে যাব না। এই কর্মসূচি আমাদের ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সম্মানিত সভাপতি আজকে এই কর্মসূচি ঘোষণা করেছে। এখন থেকে আমাদের মহাসমাবেশের প্রস্তুতির কার্যক্রম চলছে। আমরা মনে করি সরকার আমাদেরকে এই এতগুলো মানুষকে ঢাকা অভিমুখে কষ্ট নিয়ে ব্যাংক পাড়া, সচিবালয়, বাংলাদেশ ব্যাংক, ইসলামী ব্যাংক টাওয়ার অচল না করে দেওয়ার কর্মসূচির দিকে আমাদেরকে ঠেলে না দিয়ে সরকার অতি সত্বর এই সপ্তাহে একটি সুশৃঙ্খল, স্বচ্ছ, পরিচ্ছন্ন ব্যক্তিদেরকে নিয়ে বোর্ড গঠন করে, পরিচালনা পরিষদ গঠন করে আমাদেরকে শুষ্ক ব্যাংকিং সেক্টরে ফিরে যাওয়ার ক্ষেত্রে অবদান রাখবে। এবং আমরা কথা বলতে চাচ্ছি, পটিয়ার যেই সমস্ত লোকদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, যারা এখনো নিয়োগের জন্য বিভিন্নভাবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চলছে, তাদেরকে বলতে চাচ্ছি, তোমরা যতদিন পর্যন্ত তোমরা সুশৃঙ্খল না আসবা, ততদিন পর্যন্ত ইসলামী ব্যাংকের চাকরি করে তোমরা ভাত খাবা, তোমাদের এটা একটি দুরাশার সামিল হবে ইনশাল্লাহ। এবং আমরা বলতে চাচ্ছি, ইসলামী ব্যাংক যতদিন পর্যন্ত এসালামের দখল মুক্ত, তাদের 82% শেয়ার প্রকৃত মালিকদের কাছে ফিরে দেওয়া না হবে, ততদিন পর্যন্ত আসন্ন যে পরিচালনা পরিষদ গঠন করা হবে, সেখানে চট্টগ্রাম থেকে আমাদের গ্রাহকদের আস্থা তৈরি করার জন্য চট্টগ্রাম থেকে এসালামের মদত পুষ্ট লোক যেহেতু চট্টগ্রামে বেশি, অর্থমন্ত্রীর বাড়ি চট্টগ্রাম, স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি চট্টগ্রাম এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরও চট্টগ্রাম রিলেটেড। সুতরাং আমরা মনে করি ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদে যদি চট্টগ্রামের কোন লোক নিয়োগ দেওয়া হয়, তাহলে ইসলামী ব্যাংকের গ্রাহকদের প্রতি আস্থা ফিরে আসবে না। যখন ইসলামী ব্যাংক থেকে